পৃথিবীতে এমন কিছু ভালোবাসার গল্প আছে যে এই ভালোবাসায় শুধু ত্যাগই করতে হয়। স্মৃতিগুলো নিজের মধ্যে আগলে রেখে গোপন রেখে বেঁচে থাকতে হয়। কিন্তু লোকটা ভালোবাসার মানুষের জন্য কত বড় স্যাক্রিফাইস করেছিল, সেই ঘটনা শুনলে নিজের চোখের পানি হয়তো ধরে রাখা যাবে না। তাই গল্পটা শুনতে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতেই তাহসানকে দেখতে পাই, তবে এই মুভিতে তার নাম হচ্ছে ফয়সাল। সে একটা কোম্পানির চিফ অপারেটিং অফিসার। ফয়সাল অফিসের কলিগদের নতুন একটা প্রজেক্ট নিয়ে মিটিং করছিল। ফয়সাল কাজের ব্যাপারে খুব সিরিয়াস, তবে অফিসে দুজন ফানি ক্যারেক্টার রয়েছে। একজন হচ্ছে খোরশেদ সাহেব, যিনি খেতে ভালোবাসে, আর অন্যজনকে অ্যাকর্ডিং টু গুগল বলে ডাকা হয়। এই দুজন মাঝে মধ্যেই হাসির কাণ্ড করে ফেলে। তবে এসব হাসি তামাশা ফয়সাল সাহেবের সাথে চলবে না। কাজের ব্যাপারে তার সাথে কোনো আপোষ নেই। ফয়সালের বাসায় তার ছোট্ট মেয়ে রূপকথা ও তার দাদি মানে ফয়সালের মা, এই নিয়ে তাদের ছোট্ট পরিবার। রূপকথার মা বেঁচে নেই, জন্মের সময় সে মাকে হারিয়েছে, কিন্তু বাবা তাকে মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি। ফয়সাল মেয়েকে ভীষণ ভালোবাসে। তার বেঁচে থাকার একমাত্র কারণ তার মেয়ে রূপকথা। বাবা মেয়ের মধ্যে সবসময় দুষ্টুমি খুনসুটি যেন চলতেই থাকে। রূপকথার ভারী ভারী মিষ্টি মিষ্টি কথা দাদি ও বাবাকে মাঝে মধ্যে মুগ্ধ করে। দাদিও রূপকথাকে অনেক ভালোবাসে। পরদিন ফয়সাল ও দাদি রূপকথাকে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করে। প্রতিদিন ফয়সাল মেয়েকে স্কুলে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে অফিসে যেত এবং ফিরে আসার সময় মাঝে মধ্যে দাদি তাকে স্কুল থেকে নিয়ে আসতো। এদিকে দেখতে পাই ফয়সালের অফিসে একটি মেয়ে আজকে নতুন জয়েন করেছে এবং সে দেখতে ভীষণ সুন্দর। তাই অফিসের অন্যান্য কলিগরা তাকে উকি মেরে দেখার চেষ্টা করছিল। মেয়েটার নাম হচ্ছে অরিত্রী। এরপর দেখতে পাই ফয়সাল অফিসে বসে কাজ করছিল। তখন একজন লোক এসে বলে, স্যার, আপনাকে বড় স্যার ডাকছে। এরপর ফয়সাল তার বড় স্যারের সাথে দেখা করতে যায়। তখন তিনি অরিত্রীর সাথে ফয়সালের পরিচয় করিয়ে দেয়। অরিত্রী আমাদের নতুন মার্কেটিং অফিসার। অরিত্রী তাকে হাই বললেও ফয়সাল তার দিকে ভালোভাবে তাকায়ও না। বড় স্যার তাদের কক্সবাজারের নতুন প্রজেক্টের ব্রিফটা করে দিতে বলে। ফয়সাল জানায়, স্যার, হাতে অন্য একটা কাজ আছে, সেটা শেষ হলে করে দেব। এই বলে ওখান থেকে উঠে যায়। অরিত্রী একটু অবাকই হয়। তার মতো এত সুন্দর একটা মেয়ের দিকে সে ভালোভাবে তাকালোও না, ভালোভাবে কথাও বলল না। বিষয়টা সে যেন সহ্যই করতে পারছিল না। তার ইগোতে খুব লাগে। অফিস শেষে একটা রেস্টুরেন্টে অরিত্রী তার ফ্রেন্ড আদ্রির সাথে দেখা করে। আদ্রি জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? অরিত্রী জানায় তার অফিসের বস তার দিকে একটিবারের জন্য সিঙ্গেল লুকটা পর্যন্ত দিল না। তাই রাগে তার গা জ্বলছিল। আদ্রি বলে, এখনো অনেক ছেলে আছে যাদেরকে রূপে টানে না, গুণে টানে। রাতে বাসার ব্যালকনিতে ফয়সাল মন খারাপ করে একা দাঁড়িয়েছিল। তখন মা কাছে আসে। মা তাকে বলে, রুহি নামের একটা মেয়ে আছে, মেয়েটা অনেক আগে থেকে তোকে খুব পছন্দ করে। ফয়সালের মা তাকে বিয়ে করার জন্য বোঝাতে থাকে, কিন্তু ফয়সাল বলে, দেখো, এটা কখনোই সম্ভব নয়। কেন বারবার এমন কথা বলে শুধু শুধু কষ্ট পাও? ফয়সালের জীবনে যা ঘটে গিয়েছে সেই স্মৃতি নিয়েই ফয়সাল বেঁচে থাকতে চায়। নতুন করে বিয়ে করার কোনো আগ্রহ তার মধ্যে নেই। কিন্তু মা ছেলের জন্য কষ্ট পেত। পরদিন ফয়সাল রূপকথাকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে যায়। তখন অরিত্রী ফয়সালের অফিসে আসে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে। ফয়সাল তাকে ফাইল দিয়ে বলে, আগামী সোমবারের মধ্যে ফাইলটা রেডি করবেন। ফয়সাল তার দিকে তাকাচ্ছিলই না। তাই অরিত্রী হিংসায় জ্বলছিল। ফয়সালের কাছে সে যেন পাত্তাই পাচ্ছিল না। তাই বাসায় এসে অরিত্রী তার ফ্রেন্ডকে বলে, মিনিমাম ভদ্রতা পর্যন্ত নেই। সুন্দরী একটা মেয়ে সামনে বসে আছে, স্বাভাবিকভাবে একটা ছেলে মেয়েটার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু সে কি করলো? কাজের কথা বলেই শেষ করে দিল, স্টুপিড একটা। ঠিক তখন টিভিতে ফেমাস সিঙ্গার জেমির গান চলছিল। আর এই জেমির চরম ভক্ত হচ্ছে অরিত্রী। জেমির গান অরিত্রীর খুব ভালো লাগে।
পরদিন ফয়সাল অফিসে কাজ করার সময় বাসা থেকে ফোন আসে, তুই দ্রুত বাসায় আয়, একটুও দেরি করিস না। ফয়সাল খুব টেনশনে দ্রুত বাসায় চলে আসে। রূপকথা খুব ভয় পাইয়ে দিয়েছিল তাকে। ফয়সাল মেয়ের রুমে গিয়ে রীতিমতো অবাক হয়ে যায়। আজকে ফয়সালের বার্থডে, তাই রূপকথা বাবাকে সারপ্রাইজ করার জন্য এমনটা করেছে। ফয়সাল মেয়ের প্রতি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। বাবা মেয়ের মধ্যে এমন ভালোবাসা সত্যিই খুব বিরল। এরপর একদিন অফিসের বস ফয়সাল ও অরিত্রীকে ডাকে তাদের প্রজেক্ট নিয়ে কথা বলার জন্য। অরিত্রীর কিছু বিষয় বুঝতে একটু সমস্যা হচ্ছিল, তাই বস ফয়সালকে বলে, তুমি তোমার কক্সবাজারের প্রজেক্টে অরিত্রীকে সাথে নিয়ে যাও, ও সরেজমিনে গেলে বুঝতে পারবে, তোমার থেকে সে শিখতে পারবে। বসের কথা অমান্য করার তো সুযোগ নেই। অরিত্রী মনে মনে ভীষণ খুশি হয়। পরের দিন অরিত্রী এয়ারপোর্টে ফয়সালের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ফয়সাল রূপকথাকে সঙ্গে করে নিয়ে আসে। কক্সবাজার প্রজেক্টের কাজে রূপকথাকেও ঘুরতে নিয়ে যাচ্ছে। ফয়সাল অরিত্রীর কাছে এসে রূপকথাকে তার সাথে পরিচয় করিয়ে দেয়, আমার মেয়ে রূপকথা। এই কথা শুনে অরিত্রী ভীষণভাবে শকড হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না ফয়সাল বিবাহিত, তার মেয়ে আছে, তার সাথে এমনটা হবে সে কখনো চিন্তাও করেনি। এরপর ফ্লাইটে কক্সবাজারে এসে পৌঁছায় তারা, এবং খুব অল্প সময়ের মধ্যেই রূপকথা অরিত্রীর সাথে বন্ধুত্বের মতো সম্পর্ক হয়ে যায়। দুজনে খুব মজা করতে থাকে। এরপর রাতের বেলা বাবা মেয়ে হোটেলে একসাথে খাচ্ছিল, আর অরিত্রী পেছনে অন্য এক টেবিলে বসে একা খাচ্ছিল। রূপকথা বলে, বাবা আমি অরিত্রীর কাছে যাব। ফয়সাল বলে, আচ্ছা ঠিক আছে যাও। এরপর রূপকথা অরিত্রীর কাছে যায়। অরিত্রী তখন তাকে খাইয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর ফয়সাল এসে বলে, অনেক রাত হয়েছে, এবার চলো রুমে যাই। রূপকথা আরো কিছুক্ষণ অরিত্রীর সাথে থাকতে চায়। অরিত্রী ফয়সালকে বলে, আমার সাথে কিছুক্ষণ থাকুক না। এরপর অরিত্রী ও রূপকথা সমুদ্র তীরে একসাথে সময় কাটাচ্ছিল। রূপকথা তাকে বলে, প্লিজ একটা গল্প শোনাও না। তখন অরিত্রী তাকে রাজা রানীর গল্প শোনায়। গল্প করতে করতে দুজনে এক সময় ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর ফয়সাল আসে। অরিত্রী জেগে ওঠে। রূপকথার ঘুম না ভাঙিয়ে তাকে নিয়ে সে রুমে চলে যায়। পরের দিন ফয়সাল অরিত্রীকে নিয়ে তাদের কোম্পানির প্রজেক্টটা এক্সপ্লোর করতে যায়। ফয়সাল গিয়ে দেখে বিল্ডিং এ যে রড ব্যবহার করা হচ্ছে সেটা 2 নাম্বারই রড। এটা দেখে ফয়সাল ভীষণ রেগে যায়। যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এটা আমি কখনোই অ্যাকসেপ্ট করব না। ঢাকায় গিয়েই আমি দ্রুত ইমার্জেন্সি মিটিং করব। ফয়সালের এমন অনেস্টি দেখে অরিত্রী একদম ইমপ্রেস হয়ে যায়। এরপর দুজনে কফি খেতে বসে। তখন অরিত্রী বলে, আপনি অফিস এবং অফিসের বাইরে একদমই ভিন্ন একজন মানুষ। ফয়সাল বলে, কেন এমনটা মনে হলো? অরিত্রী বলে, জীবনে অনেক বাবাকেই দেখেছি, কিন্তু আপনার মতো বাবা না কোথাও দেখেছি না কোথাও শুনেছি। আপনি আপনার মেয়ের প্রতি একদমই ম্যাজিক্যাল স্যার। ফয়সাল বলে, প্রতিটা মানুষের বেঁচে থাকার একটা কারণ থাকে, স্বপ্ন থাকে, যেটাকে কেন্দ্র করে মানুষ এগিয়ে যায়। আর আমার বেঁচে থাকার সেই মানুষটা হচ্ছে রূপকথা। অরিত্রী বলে, আর রূপকথার মা? ফয়সাল কোনো উত্তর দেয় না, প্রশ্নটা এড়িয়ে যায় সে। এরপর হোটেলে ফিরে আসলে হঠাৎ জানতে পারে রূপকথাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফয়সাল খুবই অস্থির হয়ে যায়। এরপর রূপকথাকে খুঁজতে খুঁজতে দেখতে পায় সমুদ্র সৈকতে রূপকথা একা দাঁড়িয়ে আছে। বাবা এবং অরিত্রী দুজনেই তাকে হোটেলে একা রেখে চলে গিয়েছিল, তাই রূপকথা ভীষণ রাগ করেছে। ফয়সাল মেয়ের কাছে অনেক সরি বলে, আর কখনোই এমনটা হবে না বাবা। এরপর রূপকথার মন ভালো করতে অরিত্রী রূপকথাকে নিয়ে সুইমিং পুলে গোসল করে, অনেক মজা করে। রূপকথাও যেন মায়ের বদলে নতুন এক মা ফিরে পেয়েছিল। সারাদিন শেষে ফয়সাল অরিত্রীকে জিজ্ঞাসা করে, রূপকথা আপনাকে অনেক ডিস্টার্ব করছে তাই না? সে বলে, না একদমই না, আমরা অনেক ভালো সময় পার করছি। আপনার মেয়ে কিন্তু ভীষণ স্মার্ট। আচ্ছা, আজকেও যদি রূপকথার মায়ের কথা জিজ্ঞাসা করি, আজকেও আপনি চুপ থাকবেন? কিন্তু ফয়সাল আবারও প্রশ্নটা এড়িয়ে যায়। এরপর রুমে এসে ফয়সাল মেয়েকে ঘুম পাড়ায়। পরদিন রূপকথা অরিত্রীর সাথে সমুদ্র সৈকতে ঘুরতে যায়। তখন রূপকথা বলে,
জানো, বাসায় বাবা আর দাদিকে আমাকেই দেখে শুনে রাখতে হয়, আমাকে ছাড়া তারা তো কিছুই পারে না। অরিত্রী তখন জিজ্ঞাসা করে, আর তোমার মা? মায়ের কথা বলতেই রূপকথার মন একদম খারাপ হয়ে যায়। করুণ সুরে রূপকথা বলে, আমার মা নেই। এটা শুনে অরিত্রী অবাক হয়। তখন সে বুঝতে পারে ফয়সাল কেন তার প্রশ্ন বারবার এড়িয়ে যেত। এরপর দেখতে পাই তারা কক্সবাজার থেকে আবার ঢাকায় ফিরে এসেছে। রূপকথা দাদিকে ফিসফিস করে অরিত্রীর কথা বলে। দাদি তখন ফয়সালকে জিজ্ঞাসা করে, তোদের অফিসে অরিত্রী জয়েন করেছে তাই না? সে অনেক সুন্দর আর খুব ভালো, আজকাল এমন মেয়ে তো পাওয়াই যায় না। অরিত্রীর প্রশংসা করতে থাকে যাতে করে ফয়সালের মনটা গলে, কিন্তু ফয়সাল তাদের অভিনয় বুঝে ফেলে। যাই হোক, এরপর অফিসে আসলে অরিত্রী ফয়সালকে একটা গিফট দিয়ে বলে, এটা রূপকথার জন্য এনেছিলাম, প্লিজ ওকে দিয়ে দেবেন। গিফটটা দিয়ে অরিত্রী অনেক আনন্দ অনুভব করে। এরপর একদিন দাদি স্কুলে রূপকথাকে আনতে যায়, কিন্তু স্কুলে রূপকথা নেই। গেট দারোয়ানের কাছে জানতে পারে একটা মেয়ে রূপকথাকে এইদিকে নিয়ে গেছে। অরিত্রী রূপকথাকে খুব মিস করছিল, তাই সে রূপকথাকে রেস্টুরেন্টে নিয়ে এসে সময় কাটাচ্ছিল। দাদি রূপকথাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। এরপর রূপকথা দাদির সাথে অরিত্রীর পরিচয় করিয়ে দেয়। দাদি অরিত্রীকে একদিন বাসায় আসতে বলে। সে বলে, হ্যাঁ, একদিন অবশ্যই যাব। এরপর অরিত্রী সেখান থেকে চলে যায়। দাদির কাছে অরিত্রীকে খুব পছন্দ হয়েছে। সেদিন রাতে রূপকথা বাবাকে জিজ্ঞাসা করে, আমার মাও কি অরিত্রীর মতো মিষ্টি ছিল বাবা? ফয়সাল মেয়েকে কাছে টেনে বুঝিয়ে বলে, পৃথিবীর সব মাই মিষ্টি হয়, আর তোমার মা আরো অনেক বেশি মিষ্টি ছিল। আমি জানি তুমি অরিত্রী আন্টিকে অনেক মিস করো, কিন্তু সে তো আমার কলিগ, আর কলিগের সাথে কাজের সম্পর্ক হয়, অন্য কোনো সম্পর্ক হয় না মা। তোমার যখন দেখতে মন চাইবে তখন তুমি তাকে গিয়ে দেখে আসবে। আর এদিকে অরিত্রীর বাসায় তার বাবা মা অরিত্রীর বিয়ে নিয়ে ভাবছিল, কিন্তু অরিত্রী বলে, আমি এখন বিয়ে করব না। বাবা মা জিজ্ঞাসা করে, কেন রে, তোর কি কোনো পছন্দ আছে? অরিত্রী তখন লজ্জা পেয়ে বলে, আমার অফিসের বস। এই বলে দৌড় দিয়ে চলে যায়। এরপর অরিত্রীর বাবা মা দুজনেই ফয়সালের বাসায় যায় তাকে দেখতে, তার সম্পর্কে জানতে। কিছুক্ষণ পর ফয়সাল অফিস থেকে বাসায় চলে আসে। তখন সে দেখতে পায় অরিত্রীর বাবা মা এখানে। এরপর ফয়সাল যখন জানতে পারে তার বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিল তারা, তাই বিষয়টা নিয়ে ফয়সাল মায়ের সাথেও রাগারাগি করে, কারণ এসব আলাপ আলোচনা করে কোনো লাভ নেই। তাই ফয়সাল বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করতে অরিত্রীকে ফোন দিয়ে বলে, আমি কি আপনার সাথে দেখা করতে পারি? এই কথা শুনে অরিত্রী তো মহা খুশি। এরপর তারা দুজনে দেখা করে। তখন ফয়সাল অরিত্রীকে বুঝিয়ে বলে, আমি আমার মেয়েকে অনেক আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি, অনেক কষ্টে ওর মায়ের চলে যাওয়াটা ভোলাতে পেরেছি। কিন্তু অরিত্রী বলে, আমি তো একটু হলেও ওর মায়ের ভালোবাসাটা দিতে পারবো। ফয়সাল বলে, আপনি কখনোই ওর মায়ের জায়গা নিতে পারবেন না, বাস্তবতা অনেক কঠিন। আমি চাই না রূপকথার জীবনে নতুন করে কোনো ঝড় আসুক, তাহলে আমি আর সেটা সামাল দিতে পারবো না। আমাদের বাবা মেয়ের মধ্যে আপনি আর কখনই আসবেন না প্লিজ। এই কথা শুনে অরিত্রী ভীষণ কষ্ট পায়, প্রচন্ড হার্ড হয় সে। তাছাড়া বাসায় আসার পর অরিত্রীর বাবা অরিত্রীর সাথে ভীষণ রাগারাগি করে। আর যাই কিছু হয়ে যাক না কেন, সে কোনো বিবাহিত ছেলের সাথে অরিত্রীর বিয়ে দেবে না, যার কিনা আবার একটা সন্তানও আছে। আমার একটা মান সম্মান আছে, এই ছেলের সাথে অরিত্রীকে সে কখনোই বিয়ে দেবে না। সেদিন রাতে ফয়সাল বাসায় ফিরে আসলে তাদের ফ্ল্যাটের রুহি নামের সেই মেয়েটা ফয়সালের জন্য অপেক্ষা করছিল। ফয়সালকে সে পছন্দ করে। ফয়সাল তাকে বুঝিয়ে বলে, কেন অযথা সময় নষ্ট করছো, নিজেকে ছোট করছো? তুমি যা চাচ্ছ সেটা ভুল, কখনোই সম্ভব নয়। অনেক বোঝানোর পর রুহি বলে, আচ্ছা ঠিক আছে, আমি আর কখনোই আপনার কাছে আসবো না, ডিস্টার্ব করব না। এদিকে রূপকথা অরিত্রীকে ফোন করলেও সে ফোন রিসিভ করতে চেয়েও রিসিভ করছিল না, কারণ ফয়সাল তাকে মানা করে দিয়েছিল বাবা মেয়ের মধ্যে আসতে। তাই অরিত্রীর ভীষণ কষ্ট হচ্ছিল। সবকিছু মিলিয়ে অরিত্রী ডিপ্রেশনে ছিল। তাই আদ্রি তাকে নিয়ে মার্কেটে যায় কিছু কিনতে, যদি তার মনটা ভালো হয়। কেনাকাটার সময় হঠাৎ খেয়াল করে দেখে
সেখানে সিঙ্গার জেমি এসেছে। তাকে দেখেই আদ্রি বলে, চল তার সাথে দেখা করি। এরপর সে অরিত্রীকে নিয়ে জেমির কাছে যায়। আদ্রি তাকে বলে সে আপনার ক্রেজি ফ্যান, কিন্তু জেমি তাকে দেখে বলে তার চোখ তো সেটা বলছে না। অরিত্রী বলে, তাহলে চোখ কি বলে? জিমি তখন বলে, উত্তাল সমুদ্র ঝড়ের পর শান্ত হলে যা বলে তাই বলছে। আচ্ছা, অটোগ্রাফ চাও না ফটোগ্রাফ? অরিত্রী অটোগ্রাফ দিতে বলে। তখন জিমি অটোগ্রাফের বদলে তার হাতে নিজের নাম্বারটা লিখে দেয়। বাসায় আসার পর অরিত্রী তার কথা ভেবে একা একা হাসছিল। এরপর সে জিমিকে ফোন দেয়। জিমি প্রথম দেখাতেই তাকে পছন্দ করেছিল। ফোনের মধ্যেও জিমি নানান রোমান্টিক রোমান্টিক উপমা বলে অরিত্রীকে হাসাচ্ছিল। দুজনের মধ্যে এখান থেকে প্রেমের সূচনা ঘটে। এরপর একদিন জিমি ও অরিত্রী একটি রেস্টুরেন্টে খেতে আসলে সেখানে ফয়সাল ও রূপকথাকে দেখতে পাই, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের কথা হয় না। কিছুক্ষণ পর অরিত্রী তাকিয়ে দেখে ফয়সাল টেবিলে নেই, সে চলে গেছে। তাই অরিত্রীর মনটা খারাপ হয়। আসলে সে জিমিকে নিয়ে মুভ অন করতে চাইলেও ফয়সালের কথা ভুলতে পারছিল না। এরপর ফয়সালকে বাসায় আসার পর তার চোখেও জল দেখতে পাই। তাহলে কি ফয়সাল ও অরিত্রীকে ভালোবেসেছিল, নাকি অন্য কিছু লুকিয়ে আছে? পরের দিন দেখতে পাই ফয়সাল একেবারে অন্যরকম একটা অ্যাটিটিউড গেট আপ নিয়ে সিঙ্গার জেমির বাসায় যায় তার সাথে দেখা করতে। জেমি হঠাৎ ফয়সালকে দেখে অবাক হয়ে যায়। তবে কি তাদের মধ্যে পূর্ব থেকেই পরিচয় ছিল? হ্যাঁ, তারা পূর্ব পরিচিত। শুধু পরিচিত নয়, কলেজ লাইফে তারা দুজন অনেক ভালো বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু মাঝখানে একটা বিষয় নিয়ে দুই বন্ধুর মাঝে বিশাল দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সেই ঘটনা একদম শেষে গিয়ে জানতে পারবো। জেমি ফয়সালকে বলে, এখনো কি সেই আগের ঘটনা মনে করে কথা না বলে থাকবি? ফয়সাল হঠাৎ অরিত্রীর কথা জিজ্ঞাসা করলে জেমি বলে, তুই চিনিস কি করে? তখন ফয়সাল বলে, সে আমার কলিগ, খুব ভালো একটা মেয়ে, আর ওর সাথে তোর কোনোভাবেই যায় না। আসলে জেমি প্লেবয় টাইপের ছেলে, তাই ফয়সাল চায় না অরিত্রীর জীবন সে নষ্ট করুক। পরের দিন ফয়সাল নিজেই অরিত্রীর ডেস্কে যায় দেখা করতে। অরিত্রী বলে, কিছু বলবেন স্যার? ফয়সাল বলে, প্রশ্নটা পার্সোনাল হয়ে যাবে, তবুও না বলে থাকতে পারছি না। জেমির সাথে আপনার সম্পর্কটা কেমন? তখন অরিত্রী অকপটেই বলে দেয়, খুব সম্প্রতি তাদের রিলেশনশিপ শুরু হয়েছে। ও আমাকে পছন্দ করত, কিন্তু প্রথমত সিরিয়াসলি বিষয়টা নেইনি আমি, কিন্তু এবার ভাবছি বিয়েটা করেই ফেলি। ফয়সাল তখন বলে, আমারও সিরিয়াসলি কিছু একটা বলার সময় এসেছে, এই বলে চলে যায়। এরপর ফয়সাল জেমিকে খুব ভালোভাবে সাবধান করে দেয় অরিত্রীকে সে যেন ভুলে যায়, তার দিকে হাত না বাড়ায়। এটা নিয়ে দুজনের মধ্যে আবারও একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরপর দেখতে পাই রূপকথা অরিত্রীকে ফোন করে। অরিত্রী বলে, কেমন আছো তুমি? রূপকথা বলে, একদম ভালো নেই, তোমাকে আমি অনেক মিস করি। এসব শুনে অরিত্রী ইমোশনাল হয়ে যায়। রূপকথা বলে, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? অরিত্রী বলে, না সোনা, একদমই রাগ করব না। তখন রূপকথা বলে, তুমি না আমার মায়ের মতো। শেষ পর্যন্ত রূপকথা তাকে মা বলেই ডাক দেয়, আই লাভ ইউ মা। এটা শুনে অরিত্রী অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখন ফয়সাল চলে আসে। রূপকথা বাবাকে দেখে ভয় পেয়ে ফোনটা কেটে দেয়। পরের দিন দেখতে পাই অরিত্রী বাবা মায়ের কাছে জেমির সাথে তার সম্পর্কের ব্যাপারে সব খুলে বলে। জেমিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে সে। বিষয়টা আদ্রি জানার পর তাকে বলে, তোর সাথে আমার ছোটবেলার বন্ধুত্ব, কাজটা কি ভেবেচিন্তে করছিস? অরিত্রী বলে, আমি আমার হৃদয়ের সবটুকু দিয়েও তাকে বোঝাতে পারিনি। আমার ভেতরে এক বিন্দু তার জন্য ভালোবাসা রয়েছে, তাই এখন জেদ করেই সে জেমিকে বিয়ে করতে যাচ্ছে। পরের দৃশ্যে দেখতে পাই জেমি ও অরিত্রী দুজনে পারিবারিকভাবেই এনগেজমেন্ট করতে যাচ্ছে। জেমি যেই মুহূর্তে তাকে রিং পরাতে যাচ্ছিল, ঠিক তখনই ফয়সাল এসে বলে, এই বিয়ে হবে না। এটা শুনে ওখানে থাকা সবাই হতভম্ব হয়ে যায়। তখন সবাই এটাও জানতে পারে জেমি ও ফয়সাল দুজনে পুরনো বন্ধুত্ব। ফয়সাল তখন বলে,
যে কথা আমার অনেক আগেই বলা উচিত ছিল, সেই কথা যদি এখন না বলি তাহলে অনেক বড় একটা ভুল হয়ে যাবে। ফয়সাল জেমিকে বলে, তোর দিয়ার কথা মনে আছে? সে বলে, কোন দিয়া? তখন ফয়সাল বলে, সেই দিয়া, যেই দিয়াকে আমি হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম। সেই দিয়ার সাথে তোকে আমি একদিন পরিচয় করিয়ে দিয়েছিলাম। কিন্তু যেদিন আমি দিয়াকে আমার ভালোবাসার কথা বলতে যাব, সেদিন হঠাৎ দিয়া আমাকে জানায় আমি জেমির প্রেমে পড়ে গেছি। এই কথা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল, কিন্তু সে দিয়াকে তার ভালোবাসার কথা আর বুঝতে দেয় না। এরপর জেমি ও দিয়ার মধ্যে প্রেম শুরু হয়। হঠাৎই একদিন দিয়া জেমিকে এসে জানায় সে প্রেগনেন্ট। জেমি তখন দিয়াকে অ্যাভয়েশন করতে বলে, কিন্তু দিয়া বলে আমি এই বাচ্চা কখনোই নষ্ট করব না। জেমি তখন তাকে মেরে ফেলারও হুমকি দেয়। আর এই বিষয়গুলো দিয়া বাধ্য হয়ে তার বিশ্বস্ত বন্ধু ফয়সালকে জানায়। এরপর ফয়সাল এই বিষয় নিয়ে জেমির সাথে অনেক তর্ক বিতর্ক করে। জেমি কোনোভাবেই দিয়া ও তার অনাগত সন্তানকে মেনে নিতে রাজি হয় না। তাই সেদিন ফয়সাল তার সাথে বন্ধুত্ব শেষ করে দিয়ে চলে এসেছিল। সেদিন থেকেই দুজনের বন্ধুত্ব যোগাযোগ চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। এসব বলার পর জিমির সবকিছু মনে পড়ে, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সেই ঘটনার ঠিক ৯ মাস পর হাসপাতাল থেকে ফয়সালের কাছে একটা ফোন আসে। ফোনটা পেয়েই সে দ্রুত হাসপাতালে ছুটে যায়। হাসপাতালের নার্সের কাছে সে জানতে পারে দিয়া ম্যাডাম আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, আমি যদি বাইসা না থাকি তাহলে এই নাম্বারে একটা ফোন দিস। এই লোকটা ছাড়া দুনিয়াতে আমার কেউ আপন নাই। আমি মইরা গেলে এই নিষ্পাপ বাচ্চাটা তার হাতে দিয়ে বলবি, সে ছাড়া এই নিষ্পাপ বাচ্চার আর কেউ নাই। এসব শুনে ফয়সাল খুব কষ্ট পেয়েছিল। দিয়ার শেষ ইচ্ছে ছিল বাচ্চাটিকে সে যেন নিজের সন্তানের মতো দেখে রাখে। ওই বাচ্চাটি বেঁচে থাকলে সেও তার মাঝে বেঁচে থাকবে। সেদিনের পর থেকেই ফয়সাল বাচ্চাটিকে নিজের সন্তানের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছে। সে আর কখনো বিয়ে করেনি। আর সেই বাচ্চাটি হচ্ছে রূপকথা, জিমির অনাগত সন্তান। এই ঘটনা শুনে ওখানে থাকা উপস্থিত সকলেই খুব ইমোশনাল হয়ে যায়। জিমি তখন ইমোশনাল হয়ে রূপকথাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নিজের ভালোবাসা, নিজের সন্তানকে সেদিন সে অস্বীকার করেছিল। এই ভুলের প্রায়শ্চিত্ত সে কি করে করবে? যেই দিয়াকে সে ভালোবাসতে পারেনি, সন্তানকে মেনে নিতে পারেনি, সেই দিয়াকে ফয়সাল ভালোবেসে তার অনাগত সন্তানকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছে। অথচ এই পৃথিবীর কেউ জানলই না বন্ধুর জন্য, ভালোবাসার জন্য এই ফয়সাল কত বড় স্যাক্রিফাইসটাই না করেছে। আর আমি জন্মদাতা পিতা হয়েও বাচ্চার দায়িত্ব নিতে পারিনি। তাই জেমি ফয়সালের কাছে অনেক অনুতপ্ত হয়। নিজের ভুলের জন্য ফয়সালকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। ফয়সালও তখন বন্ধুর প্রতি সব রাগ অভিমান ভুলে গিয়ে তাকে আবার বন্ধু হিসেবেই কাছে টেনে নেয়। পরের দৃশ্যে দেখতে পাই ফয়সাল অরিত্রীকে প্রপোজ করে এইভাবে, তুমি কি আমার মেয়ের মা হবে? এই কথা শুনে অরিত্রী ইমোশনাল হয়ে ফয়সালকে জড়িয়ে ধরে। কত শত কাহিনীর পর, কত ড্রামার পর সে যেন তার ভালোবাসার মানুষটাকে কাছে পেল। আর রূপকথাও নতুন এক মাকে পাবে। গল্পটা এখানেই শেষ হয়। সবশেষে ভালোবাসার এই অদ্ভুত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।